পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্টের আরেক নাম হলো সুন্দরবন, যেটিকে 1987 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। সুন্দরবনের 40% ভাগ আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অবস্থিত, বাদবাকি 60% বাংলাদেশে। একটা সময় এই বন দেখা নিয়ে আমাদের মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ ছিল না। অধিক খরচা এবং সঠিক গাইডলাইন না থাকায় এই সুন্দরবন ছিল আমাদের কাছে পুরোই অজানা। সুন্দরবন মানেই বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, তবে সুন্দরবন আসলেই যে বাঘ দেখতে পাবে সেরাম কিন্তু কোথাও লেখা নেই। তবে বাঘ দেখাটাও যেমনি একটি ভাগ্যের ব্যাপার, তেমনি কিছু এরকম জিনিস দেখাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার অবশ্যই। আমরা লাল কাঁকড়া সবাই দেখেছি, তবে হলুদ কাঁকড়া কজন দেখেছি কমেন্ট করে জানিও যারা হলুদ কাঁকড়াও দেখেছো এখানে এসে। এমন একটি প্রাণী যার নাম অ্যাম্ফিবিয়ান, যেটি জলেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে, তারা নাকি আবার গাছেও চড়তে পারে। একমাত্র সুন্দরবন আসলেই আপনারা দেখতে পাবেন বাফি ফিশ আউল, যেটি শুধু সুন্দরবনেই পাওয়া যায়। বিশ্বের সবথেকে দ্রুত গতির পাখি যেটির নাম পেরিগ্রিন ফ্যালকন, সেটিও সুন্দরবন আসলে আপনারা দেখতে পাবেন, যার গতি 320 থেকে 390 কিলোমিটার প্রতি ঘন্টা, জাপানি ভাষায় হায়াবুসা নামেও জানা হয়। প্রতি বছরের এপ্রিল মাসে পরিযায়ী মৌমাছিরা হিমালয় থেকে এসে এখানে মৌচাক বানায়। সেই সূত্রেই এখানের লোকালয়ের মানুষেরা মধু সংগ্রহ বা মাছ বা কাঁকড়া সংগ্রহ করতে বাঘের জঙ্গলে যায়। কেউ কেউ ফেরে, অথবা কেউ কেউ বাঘের কাছেই প্রাণ হারায়। বিস্তারিতভাবে আরও গল্প করব। আপাতত শুরু করছি সুন্দরবনের রহস্য। কলকাতা থেকে তাও প্রায় 110 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই সুন্দরবন। এই সুন্দরবন যেতে গেলে আপনারা দুটি অপশান পাবেন, এক বাই ট্রেন, দ্বিতীয় বাই রোড। আমি ঠিক করেছিলাম বাই রোড সুন্দরবন যাব। সেই সূত্রেই আমি পৌঁছে যাই গদখালি ঘাটে, অ্যান্ড গদখালি ঘাটেই আমরা আমাদের বাইকগুলো রেখে শুরু করি আমাদের সুন্দরবন যাত্রা। কলকাতা টু সুন্দরবন বাই রোডের ভিডিওতে আমি সমস্ত তথ্য শেয়ার করেছি, সেরকম দরকার হলে একটু দেখে নেবেন। এই গদখালির ঘাট থেকেই শুরু করি আমাদের সুন্দরবন ভ্রমণ। 10 মিনিট অপেক্ষা করার পরেই আমাদের নৌকা চলে আসে গদখালির ঘাটে। এই বোটটি ছেড়ে এসেছে সোনাখালি ঘাট থেকে। বোটে উঠতে না উঠতেই আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো একদম ফ্রেশ, ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি চিংড়ি মাছ ভাজা, যেটির টেস্ট ছিল অসাধারণ। বন্ধুরা, এই যে আমরা বোটটায় উঠেছি এখন, সেই বোটটি ছেড়েছে সোনাখালি ঘাট থেকে হচ্ছে 11:30। এখন তোমাদের টাইমটা দেখিয়ে দিই, 12:42 বাজছে। তো সোনাখালি থেকে ছাড়ার পরেই তোমাদেরকে দিয়ে দেবে টিফিন, তারপরেই দেবে হচ্ছে চা, যেগুলো আমাদের মিস গেছে, কিন্তু পেয়ে গেছি হচ্ছে আমাদের চিংড়ি ভাজা। ওফ, আর চিংড়ি, এরকম চিংড়ি দিলে আমার সামনে সত্যি বলছি কোনোদিন চিংড়ি নিয়ে আসবে না, 50-60টা এমনি উড়ে যাবে। সরাসরি আমরা এসে পৌঁছালাম হচ্ছে যেখানে আমাদের সব বাংলোগুলো দেখায়। দুটো বাংলো আছে, রবীন্দ্রনাথ সাহেবের বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চিংড়িটা খাবো, খেয়ে দেখতে যাবো। পৌঁছে গেলাম আমরা একটি ঐতিহাসিক শহর যার নাম গোসাবা। প্রথম মানুষ যিনি গোসাবায় আসেন তিনি ছিলেন একটি স্কটিশ, নাম তার স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। জন্ম তার 1860 6 ডিসেম্বর, মৃত্যু তার 1939 সাল 6 ডিসেম্বর। 1903 সালে উনি জায়গিদার হিসাবে এসে 3000 একর জায়গা নিয়ে এবং আদিবাসী মানুষদের নিয়ে জঙ্গল কেটে নদীর বাঁধ স্থাপন করে মানুষের বসবাসের চিন্তাভাবনা করেন। বার্মা থেকে শালকাঠ এনে নিজের থাকার জায়গা তৈরি করেছিলেন, যার নাম হ্যামিল্টন বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ ভালো সম্পর্ক ছিল। পরবর্তীকালে 1932 সালে 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর হ্যামিল্টন সাহেব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করেন এবং তিনি 2 রাত 3 দিন গোসাবাতে ছিলেন। বিশেষ অতিথিদের জন্য উনি আরেকটি বাংলো বানিয়েছিলেন, যেটির নাম বেকন বাংলো। 6 ডিসেম্বর মৃত্যুদিন হিসেবে এখানের সমস্ত স্কুল, অফিস এবং আদালত বন্ধ থাকে এবং সমস্ত স্কুলের ছেলেমেয়েরা স্মরণসভা হিসেবে যাপন করে। সাপ
কোথায় ভিতরে? তারপরে সাপের আবার খোলস বের করেছিলাম আমরা। বাবা কি বলছিস রে, তাই নাকি? লাঠি ওই দেখো ভেতরে তার মানে এইসব আছে, পাখি সাপ। ঠিক আছে, পাখি মানে কি বাদুর? এমনি পাখি? শালিক পাখি, চড়ুই পাখি, ঘুঘু, শালিক, ঘুষালিক। আচ্ছা, ঢুকে কোথার থেকে এরা? পিছন দিয়ে জায়গা আছে? ফাঁক করে ঢুকে। সুন্দরবনের অনেক ট্যুর এজেন্সিদের শুনেছি তাদের খাবার খেয়ে নাকি বিভিন্ন মানুষের শরীর খারাপ হয়েছে। তবে এটি বলতে আমি বাধ্য হলাম, এই ট্যুর এজেন্সির খাবার কিন্তু অত্যন্ত ফ্রেশ অ্যান্ড সার্ভ করা হয় পুরোই গরম গরম। দুপুরবেলার খাবারে ছিল ভাত, ডাল, কাতলা মাছ, চিংড়ি মাছ। সবথেকে বড় কথা, চিংড়ি মাছটি ছিল একদম ফ্রেশ, আর খাবারের টেস্টও কিন্তু খুব সুন্দর অ্যান্ড কোয়ালিটিও দুর্দান্ত। শেষ পাতে ছিল চাটনি এবং পাঁপড়। খালি পেটে জল এবং ভরা পেটে ফল। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর আপনারা নিশ্চিন্তে বোটের ডেকে এসে বিশ্রাম করতে পারেন। না, এটি কোনো মাছের ট্রলার না, এটি বাংলাদেশ থেকে এসেছে ভারতের উদ্দেশ্যে। ভিতরে ভর্তি ভর্তি ছাই, সেই ছাই দিয়েই তৈরি হবে সিমেন্ট। বেলা আমাদের বিদায় জানালো, সাথে সাথেই হলো সন্ধ্যের আগমন, আর আমরা পৌঁছে গেলাম আমাদের রাত্রি নিবাসের স্থান পাখিরালয়। একটি টাইম পর্যন্ত বোটেও নাইট স্টে অ্যালাউ ছিল, তবে কিছু দুর্ঘটনা ঘটাতে বোটের নাইট স্টেও পুরোপুরি নিষেধ হয়ে গেছে। বন্ধুরা, ঘড়িতে এখন দেখেছি সময় হচ্ছে 5:16। আমরা এসে পৌঁছালাম পাখিরালয়। তো প্রত্যেকটি যত তোমরা অপারেটরের সাথে আসবে তারা কিন্তু তোমাদেরকে রাখবে হচ্ছে পাখিরালয়তেই, কারণ এখানেই হচ্ছে সব যত হোটেল সব কিন্তু এইখানেই অবস্থিত। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলের পথে। তো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এরকম ইট, বিকজ এটা কিন্তু পুরোই একটা রুরাল এরিয়া, আর আমার এরকম রাস্তা জাস্ট ব্যাপক লাগে, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। আমরা যে বোটটায় করে এলাম সেই বোটের দাদার সাথে অনেক কথা হচ্ছিল, মানে এই বাঘ ফাগ নিয়ে। আপাতত এখন হোটেলে যাই, রুমটা দেখাই তোমাদেরকে কীরকম আমাদের রুম। ঠিক, এই দেখো এইদিকের দৃশ্যটা দেখো, সেই হ্যাঁ আসবে তো, এখানেও তো জল চলে আসবে। দারুণ দারুণ। বললো তোমার ওই দোলের দিনের কথাটা, হ্যাঁ শুনে তো ভয় লাগছে। হ্যাঁ, দোলের দিন দেখবে কলকাতায় একটা কালবৈশাখী টাইপের হয়েছিল সন্ধ্যেবেলার দিকে, ঠিক আছে, মানে বিশাল হাওয়া, বিশাল, মানে সে দিঘা ফিঘা ফেল এরকম টাইপের হাওয়া ছিল। শুনলাম ওটা যে এইখানে একটা এমন ঝড় হয়েছে যে লোহার নাকি একটা ট্রলার না কি একটা বলছিল, ওটা নাকি বেঁকিয়ে দিয়েছে। বললাম বাপরে বাপ, এটা কী করে সম্ভব? এইখানে যে ঝড়টা হয়েছে সেইটারই এফেক্টটা কিন্তু আমরা কলকাতায় পেয়েছি। হ্যাঁ, মনে করে দেখবে যে একটা ঝড় কিন্তু হয়েছিল, ওটার 1%ও নাই। এখানে যা শুনছি 7খানা নাকি নৌকা ডুবে গেছে, মানে বড় বড় স্টিমার যেগুলো করে আমরা এলাম, ভেঙে চুরে গেছে, ডুবে গেছে। ভাবতে পারছো, মানে যে বোটগুলো করে আমরা এলাম এই অবধি, পাখিরালয় অবধি, সেই 7খানা 8খানা বোট নাকি পুরো ডুবে গেছে। বাপরে বাপ। ঘড়িতে টাইমটা দেখিয়ে দিই, 5:27। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। একদম ওই দিক থেকে ঢুকে আমরা এরাম এলাম, ঠিক আছে। এসে এবার আমাদের রুমটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, পাগলা হয়ে যাবে। এইটা একটা রুম আছে, তাকে ফাঁকা রুমটা আগে দেখাই তার আগে।
মানে ওপরের যতগুলো রুম আছে সব কিন্তু 4 বেডরুম, ঠিক আছে? তো জাস্ট দেখে নাও। আমাকে দাদা বললো যে তোমাদের এসি রুম লাগবে না। বললাম কেন দাদা, এখন তো এমনি গরম। বলছে তুমি থাকো, যদি তোমার এসি লাগে আমি তোমাকে দিয়ে দেবো। এই রুমগুলোতে নাকি এতই হাওয়া, এ দাদা হাওয়া আসছে, পাখার হাওয়া গায়ে লাগছে না, লাগছে হচ্ছে এই জানলা দিয়ে যে হাওয়াটা আসছে, জাস্ট ব্যাপক ব্যাপক। তো রুমটা এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও। এবার তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। এখানে একটা আয়না আছে, সাইডে ডাস্টবিন আছে, এখানে জলের জগ, অ্যাস্ট্রে, সবথেকে বড়ো কথা ভালো ভিউ আছে। হ্যাঁ, পুরো ফাঁকা ক্ষেতের মাঝখানে হচ্ছে এই হোটেল পরিজয়ী রিসর্ট। ছবি টবি সব লাগানো আছে, 2টো পাখা আছে, চার্জিং পোর্ট সব একদম বিছনার পাশেই আছে। তোমাদেরকে কোনো এক্সটেনশন কর্ড লাগানোর কোনো অবস্থা নেই। এখানে জামা কাপড় ঝরানোর জায়গা আছে। এবার দেখে নিয়ে হচ্ছে আমাদের বাথরুমটা, লাইটটা জ্বালাই। এই হচ্ছে বাথরুম। বাহ, সুন্দর সুন্দর, কোনো কথা হবে না, জাস্ট ব্যাপক। বেসিন টেসিন সবই আছে, এখানেও একটা মিরার আছে। তো ঠিক আছে, ওয়েস্টার্ন স্টাইল, পাপড় টাপড় সবই আছে। একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, রুম হতো এসা আর সিন হতো এসা, ওফ জাস্ট মারাত্মক। জাস্ট সূর্যটাকে দেখে নাও তোমরা, রুমটা করি অসাধারণ। এই হচ্ছে আমাদের আর একটা রুম, দেখিয়ে দিই তোমাদের। সেম কনফিগারেশনের রুম, বাথরুমও কিন্তু সেমই। জাস্ট এখানে একটা হ্যাঙ্গিং গার্ডেন আছে, গার্ডেন নাকি, জাস্ট এখানে একটা হেভি জিনিস আছে যেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্যালকনি। জাস্ট দেখে নাও, ওফ এইখানে দাঁড়ালে যে কি হাওয়াটা আসছে, ও ভাই সাব। এই তো আছি বেশ, ভুলে সব অতীতের রেশ। কালকেই তো মেন আমাদের সাফার শুরু হবে, যেটা পুরো একদম জলপথে আমরা ভ্রমণ করতে বেরোবো, হচ্ছে ডিপ জঙ্গলে, যেখানে টাওয়ারও পাওয়া যায় না। রাতের অন্ধকার নেবে আসতে না আসতেই হোটেলের নিচ থেকে ঝুমুরের আওয়াজ পাওয়ায় বুঝলাম নিচে ঝুমুর নাচের প্রস্তুতি চলছে। সত্যি কিছু পয়সা অর্জন করার জন্য তারা দূর দূরান্ত থেকে এসে ঝুমুর নাচের কর্মক্ষমতায় মাতিয়ে তোলে প্রতিটি মানুষকে। হয়তো কলকাতা পৌঁছে যাওয়ার পর তাদের কথাও আর আমাদের মনে পড়বে না। সন্ধ্যাবেলার টিফিনে পাওয়া চিকেন চাউমিনের সাথে বেশ লাগছিল ঝুমুর নাচ দেখতে। রাতের মেনুই ছিল প্রধান আকর্ষণ, সব বাঙালির প্রিয় পোলাও এবং জিভে জল আনা মটন কষা। এইরকম করেই কেটে গেল আমাদের প্রথম রাত। পরের দিন সকাল 7টায় আমরা বেরিয়ে পড়লাম গভীর জঙ্গল সাফারি করতে। প্রথমেই আলাপ করিয়ে দিই সুজিত রপ্তন কাকুর সাথে, যিনি হলেন সুন্দরবন টাইগার রিজার্ভের গভর্নমেন্ট ট্যুরিস্ট গাইড। প্রত্যেককে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। সত্যি বাঘ না দেখতে পেলেও আমরা সুজিত কাকুর কথাগুলো শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সত্যিই কাকু, তোমাকে পাওয়ায় আর আমাদের কিচ্ছু চাই না। তোমাদের মতো গাইড যেখানে থাকবে সেখানে আমরা কোনোদিনই বোর ফিল করব না। আপনাদের লাইভে অনেক কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত এই কচ্ছপ কেউ দেখে না। এই জন্যই বলছি, সারা পৃথিবীতে এই প্রজাতির কচ্ছপ বর্তমানে মাত্র 900টা আছে। 900 পিস, ভাবুন কতটা কম। এরা অনেকটাই চলে যেতে লুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এখন 900 আছে এবং আরও কম ছিল। আমাদের ছিল 11টা। আমি একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যালি একটু ভালো লাগবে আপনাদের। 7টা মেল আর 4টে ফিমেল, এবং সেই 11টা থেকে আমরাই এখন তৈরি করতে পেরেছি 400। এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত বড় মাপের খবরে ছেপেছিল। তো আমাদেরই প্রায় অর্ধেক, 400। 900-র মধ্যে 400 আমাদের, আর 500 হচ্ছে সারা ওয়ার্ল্ড। ভাবুন তাহলে কতটা রেয়ার স্পিসিস। এদের বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার টেরাপিন। তো সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সুন্দরবন বিভক্ত হয়েছে দেখুন এই নদী দিয়ে। এই যে হলুদ রেখা, এটা বর্ডার। এই ডান ধারটা হচ্ছে বাংলাদেশ সুন্দরবন, বাম ধারটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সুন্দরবন। এবং যে দুটো নদী দিয়ে ব্যবধান হয়েছে, নদী দুটোর নাম হচ্ছে
রায়মঙ্গল এবং কালিন্দী নদী। আমরা আছি এখন সজনেখালি, এখানটা আছি। এবং এই বাম ধারের গ্রিন পোর্শন, ইভিন এই যে সাদা পোর্শন, অতীতে কিন্তু পুরো জঙ্গল, অর্থাৎ আপ টু বিধাননগর। যারা কলকাতাবাসী তারা জানবেন, যারা সিনিয়র আছেন, যে বিধাননগর পর্যন্ত কিন্তু সুন্দরবনের অংশ ছিল। তো যাই হোক, আমাদের প্রোগ্রামটা যেটা হবে সেটা নিয়ে এবার একটু বলি। আমরা এখান থেকে যখন বোর্ডে ফিরে যাব, গিয়ে এখান থেকে 30-40 মিনিটের মধ্যে সুদান্নখালি বলে একটা জায়গায় যাব, গিয়ে এরকম খাঁড়ির ভিতর দিয়ে আমরা দোবাঁকি লাস্ট নামবো। আবার দোবাঁকি থেকে পঞ্চমুখানি দেখে আবার ভিতরে ঢুকে অন্য খাঁড়ি দিয়ে এই সুদান্নখালির পায়ে দিয়ে আবার বিকালে বেরোবো। যেটা জেনারেল হয় কি, এর ভিতর দিয়ে গিয়ে দোবাঁকি দেখে এই বাইরে দিয়ে বেরিয়ে যায়। কি বলে বুঝতে পেরেছেন? আমরা কিন্তু বাইরে বেরোবো না, সারাদিনে জঙ্গলটা থাকবো, একটু বেশি করে ঘুরবো। ঘড়িতে তখন প্রায় সকাল 9টা। সার্ভ করে দেয়া হলো গরম গরম নানপুরি এবং চানা মশলা। প্রায় 50 মিনিট পর আমরা এসে পৌঁছাই সুদর্ণখালি ক্যাম্পে। নর্থ বেঙ্গলে বাঘকে বলা হয় সোনার। আর বাম সাইডে যিনি আছেন উনি দুঃখে, এর একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে। তো মেন বিষয় হচ্ছে দুঃখে প্রথম বাঘের থেকে নিষ্কৃতি পায় বা বেঁচে যায়। তো সে প্রথম পূজা করে এই বনবিবিকে, এবং সমস্ত মানুষের, সুন্দরবনবাসীদের বিশ্বাস যে বনবিবিকে পূজা দিলে তারা বাঘ থেকে নিষ্কৃতি পাবে। এইসব সুন্দরী গাছ। আমরা জানি যে ডাইনোসর পৃথিবী থেকে বিদায় নিয়েছে, লুপ্ত হয়ে গেছে, কিন্তু তারও অনেক আগের একটা কাঁকড়া, কিন্তু এটা খাওয়ার নয় বা ইডিবল নয়, যার নাম হচ্ছে হর্সু ক্রাব বা কিং ক্রাব, যাকে বাংলাতে রাজ কাঁকড়া বলে। এবং এর নীল রক্ত, এর অনেক দাম, মেডিসিনাল ভ্যালু আছে, এবং সুন্দরবনে এটা ধরা নিষেধ এবং পর্যাপ্ত আছে। কোনো দৈহিক কোনো পরিবর্তন হয়নি, এত লক্ষ বছর আগের জিনিস, কিন্তু এর দৈহিক কোনো পরিবর্তন হয়নি, যার জন্য একে বলা হয় লিভিং ফসিল। তো সুন্দরবন মানে শুধু বাঘ নয়, বাঘ ছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। এক্সাম্পল হচ্ছে হর্সু ক্রাব। হ্যাঁ, নদীতে জলে আছে, জেলেরা যখন জাল ফেলছে তাদের কাছে থাকলে হামেশাই সবাই দেখতেই পাবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলে। তো আমরা এই সুদর্ণখালি যে নামলাম, এই সুদর্ণখালির ইম্পর্টেন্টনেস প্রথম বলি। যারা স্টুডেন্ট দেখেছেন কত ভ্যারাইটি ম্যানগ্রোভ, এবং তাদের সব নেম প্লেট করে লোকাল নাম উইথ সায়েন্টিফিক নাম লেখা আছে। তাহলে স্টুডেন্ট যারা বোটানির বা যারা পিএইচডি করছেন তাদের জন্য সুন্দরবন কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্ব আছে। দ্বিতীয়ত, বনবিবির মন্দির পেলাম, যেটা সমস্ত সম্প্রদায়, হিন্দু মুসলমান সবাই পূজা করেন। তৃতীয়, যেটা হর্সু ক্রাব, সেটা পেলাম, যেটা ডাইনোসরেরও অনেক আগের এবং যার অনেক মেডিসিনাল ভ্যালু আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাঘ কিন্তু সুন্দরবনের বাঘ নয়। সব থেকে বড় বাঘ হচ্ছে সাইবেরিয়ান হোয়াইট টাইগার। কিন্তু এরা শক্তিতে, দেখতে, এদের রাজকীয়তা, সাঁতারে, সমস্ত দিক দিয়ে এরা কিন্তু অতুলনীয়। আমাদের এখানে যারা প্রবীণ মানুষ তারা বলেন যে একটা বাঘের খাবার পাওয়ার 22 মদ্যের বল, অর্থাৎ 22 জন পুরুষ মানুষের যে ক্ষমতা, এদের ততটা খাবার ক্ষমতা। ভাবতে পারছেন? এবং এখানকার বাঘ এত হিংস্র কেন? কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু এখানে সমস্তটা নোনা জল। নোনা জল খেলে, আপনাদের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন তিনি আমার থেকে আরো ভালো জানবেন, এই নোনা জল খেলে তার প্রেশার বাড়তে থাকে এবং তার পাকস্থলীর কার্যক্ষমতা কমতে থাকে। ফলশ্রুতি হিসেবে তার হিংস্রতা বা অ্যাগ্রেসিভ পাওয়ার বাড়ে। এবং এখানকার বাঘের মেন খাবার হচ্ছে হরিণ এবং বন্য শুয়োর। এছাড়া এখানকার বাঘ গোসাপ খায়, বাঁদর খায়, মাছ খায়, কাঁকড়া খায়, মধু খায়। মানুষ যখন জীবিকার প্রয়োজনে বাঘের আবাসে আসছে, তখন মানুষ হচ্ছে বাঘের সহজ প্রেমী, খুব সহজভাবে একটা মানুষকে ধরতে পারে। এবং যখন মা বাঘিনী তার বাচ্চাদেরও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, বাচ্চারা ধীরে ধীরে বড় হচ্ছে, দেখছে যে মা ছোটবেলাতে খাওয়াতো, তাহলে ওরাও আমাদের খাবার। তো আস্তে আস্তে কিন্তু এরা আরো হিংস্র রূপ ধারণ করছে। তার কারণ এদের এই যে প্রতিকূল জীবন। অন্য অন্য শুকনো জঙ্গলে অনেক ভ্যারাইটি খাবার আছে, সেখানে খুব সহজভাবে ধরতে পারে। আর এখানে এই কাদা, শ্বাসমূল, জল, এর ভিতর যে একটা খাবার ধরাটা খুবই চাপে, যার জন্য অবাক হয়ে যাবেন বাঘের যে খাবার ধরার পার্সেন্টেজ 10% সাকসেস হয়, 90% ফেলিওর হয়। এখন মোটামুটি গুগলে দেখে আমাদের যে গণনা রিপোর্ট হয়েছে 102।
তবে মোটামুটি 125 থেকে 30টা আমাদের যে মানে ক্যালকুলেশন বাঘ আছে, কারণ বাচ্চা বাঘ ক্যামেরার কাছে আসে না। তো সুন্দরবন টাইগার রিজার্ভের ভিতরে 125-30টা বাঘ আছে। গোটা পৃথিবীতে মোট 8 প্রজাতির বাঘ ছিল, আপাতত 5 প্রজাতির বাঘ আছে, তার মধ্যে 3 প্রজাতির বাঘ লুপ্ত হয়ে গিয়েছে। সবথেকে মজাদার বিষয়, একসময় ভারতবর্ষেও কোনো বাঘ ছিল না। ভারতবর্ষের উত্তর পথ দিয়ে অর্থাৎ ইরাক এবং ইরানের ইউফ্রেটস এবং টাইগ্রেস নদীর পার ধরে ভারতবর্ষে বাঘের অনুপ্রবেশ ঘটে। ঠিক সুন্দরবনের যেরম প্রতিকূলতা, যেরম প্রথমত নোনা জল, দ্বিতীয়ত কাদাযুক্ত অঞ্চল, তৃতীয়ত গাছের শ্বাসমূল ধারালো, চতুর্থ জোয়ারের সময় অনেকটাই জল উঠে আসে জঙ্গলের ভিতরে, পঞ্চমত প্রতিটি প্রাণীকেই সাঁতার জানতে হয়। এই প্রতিকূলতার জন্যেই সারা পৃথিবীর কোনো ম্যানগ্রোভ জঙ্গলে বাঘ নেই, শুধুমাত্র সুন্দরবন টাইগার রিজার্ভ ছাড়া। ঘড়ির কাঁটায় তখন 10টা 45। আমাদের দাদারা আমাদেরকে মুচমুচে আমুদি ফ্রাই সার্ভ করলো। স্বাদের কোনো বিকল্প নেই। আপনারা সবাই যে এখন পাখিটিকে ফ্রেমে দেখছেন, সেই পাখিটি একটি পরিযায়ী পাখি, নাম তার হোয়াইট বেলি সি ইগল। ঘড়ির কাঁটায় তখন 1টা 10। পাখিরালয় থেকে তাও প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই দোবাঙ্কি ক্যাম্প। এটি আমাদের যাত্রার শেষ এবং ফাইনাল স্পটিং ক্যাম্প। 496 মিটার লম্বা এবং মাটির থেকে 20 ফিট উচ্চতা বজায় রেখেই আমাদের এই দোবাঙ্কি ক্যাম্পের ক্যানোপি ওয়াক। দোবাঙ্কির স্পেশালিটি হচ্ছে অন্য অন্য ওয়াচ টাওয়ারে যেমন গেস্টরা নেমে ওয়াচ টাওয়ারে উঠতে পারেন এবং সামনে মিষ্টি জলের পুকুর, সেখানে বন্যপ্রাণীরা জল খেতে আসতে পারে, তো তার তো সম্ভাবনা আছেই। এছাড়া এর অতিরিক্ত যেটা অন্যদের থেকে আলাদা, যেটা হচ্ছে 496 মিটার ক্যানোপি ওয়াক আছে, যেটা ওভারব্রিজের মতো অনেকটা, এবং শীতের সময় যখন প্রচুর টুরিস্টের ভিড় হয় তখন একটা দিয়ে নামে এবং আর একটা গেট দিয়ে ব্যাক করতে হয় বা এক্সিট পয়েন্ট। এখন যেহেতু ভিড়টা একটু কম, যার জন্য আমরা যেটাতে নেমেছি সেটাতেই ফিরবো। এটা তৈরি হয়েছিল 2003 সালে 7ই জানুয়ারি। ফরেস্ট মিনিস্টার ছিলেন মিস্টার যোগেশ বর্মন। তো তারই এক প্রচেষ্টা এবং চিন্তাভাবনার ফসল যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে ওয়াচ টাওয়ারটার নাম দোবাঙ্কি। পাখিগুলো না, এগুলো হ্যাঁ হাঁস তো বটেই, এগুলোর নাম হচ্ছে লেসার হুইসলিং ডাকস, বুঝলেন? এগুলো পরিযায়ী পাখি, এগুলো সাইবেরিয়া থেকে আসে। এখানে হচ্ছে দোবাঙ্কি, এটা পীরখালি 5। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এরিয়া হচ্ছে 362 বর্গ কিলোমিটার, এবং এটা দুটো ব্লক নিয়ে, একটা হচ্ছে পীরখালি এবং একটা পঞ্চমুখালি। তো আমরা আছি এখন পীরখালির 5 নম্বর কম্পার্টমেন্টের দোবাঙ্কি ওয়াচ টাওয়ারে। এখানে জাস্ট মানে আগের দিন আর কি বাঘ এখান থেকে ক্রস করে গেছে, সদ্য পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি সামনে। বাঘের যে ট্র্যাকটা পরপর হেঁটে গেছে এখান থেকে বেরিয়ে। দোবাঙ্কি ক্যাম্প দেখার আর কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমাদের দুপুরের খাবার। ভাত, ডাল, আলু ভাজা, পাবদা মাছের ঝাল, কাতলা মাছ ভাজা অথবা ভেটকি মাছ। তবে পাবদা মাছের ঝালটা বেশ ব্যাপক ছিল। সেই দিনের মতো আমরা হোটেলে ফিরে আসলাম। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। ডিনারের পর্ব শেষ করে ঘুমোতে যাই, কিন্তু ভোর 4টের সময় ঘুমটা হঠাৎ ভেঙে যাওয়ায় বাইরে তাকিয়ে দেখি এক অপরূপ দৃশ্য। মনটা হালকা ভেঙে পড়েছিল, কারণ আজকেই আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। সত্যি কত সুন্দর আমাদের এই সুন্দরবন। আমাদের হোটেলটির লোকেশন ছিল একটি অপরূপ জায়গায়, চারিদিকে ধান ক্ষেত আর মধ্যিখানে আমাদের পরিযায়ী রিসর্ট। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিজেদের সুন্দরবন ট্যুর প্যাকেজ বুক করতে পারেন। আমাদের বোট ছেড়ে দিল পাখিরালয় ঘাট থেকে।
আর আমরা রওনা দিলাম গদখালি ঘাটের উদ্দেশ্যে। সকালের জলখাবারে ছিল লুচি এবং ছোলার ডাল, দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল এবং জিভে জল আনা চিকেন কষা। দুপুর 1টা নাগাদ পৌঁছে যাই আমরা গদখালি ঘাটে। বাড়ি ফেরার পালা। বিদায় জানালাম আমাদের সুন্দরবনকে। আবার দেখা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যান, কমেন্টে জানান কেমন লাগলো এই সুন্দরবনের ভিডিও। অ্যান্ড আমরা 2 লাখ সাবস্ক্রাইবারের খুবই কাছে। সাবস্ক্রাইবটি করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে। আজকের মতন আসি।